আজ 7ই মে 2026 বৃহস্পতিবার আমরা চললাম চন্দননগর স্টেশনে। চন্দননগর স্টেশন থেকে আমরা যাব হাওড়া। হাওড়া থেকে আমাদের 4:05 ট্রেন আছে। চলুন দুর্গা বলে রওনা দিই। চন্দননগর স্টেশনে চলে এসেছি। চন্দননগর স্টেশনে 4 মিনিট বাদ অর্থাৎ 2:02 বর্ধমান ট্রেন আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। বর্ধমান লোকাল চন্দননগরে টাইম ছিল 1:55, ঢুকছে 2:07। ট্রেনে উঠে পড়লাম, ট্রেন ছেড়ে দিল। ট্রেন মোটামুটি ফাঁকা। আমাদের ডান দিকে নতুন তৈরি ভারতের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার, উচ্চতা 400 ফুট। এখানে হাওড়া স্টেশনে ঢোকার মুখে তৈরি হচ্ছে নতুন চাঁদমারি সেতু। আমাদের ট্রেন হাওড়া স্টেশনে ঢুকছে। এই যে হাওড়া স্টেশনে 45 মিনিটে চন্দননগর থেকে হাওড়া 31 কিলোমিটার পথ অতিক্রম করে এইমাত্র আমাদের ট্রেন হাওড়া স্টেশনে ঢুকে গেল। আমাদের ঘড়িতে বাজে 2:58। হাওড়া স্টেশন হলো ভারতের মধ্যে সবচেয়ে বড় এবং ব্যস্ততম স্টেশন। ট্রেন অনেক দেরি হলে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যান। এখানে রয়েছে এসি আপার ক্লাস ওয়েটিং রুম, ঘন্টায় 10 টাকা প্লাস জিএসটি এবং রিজার্ভেশন টিকিটের পিএনআর নাম্বার লাগবে। এখানে হাওড়া ব্রিজ দেখুন। এর পাশেই রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ অর্থাৎ ফুড কোর্ট এবং এসি রেস্টরুম। এখানে চার্জ প্রতি ঘন্টায় 50 টাকা প্লাস জিএসটি। এটি হলো জনহারের পাশেই। আর উল্টো দিকে রয়েছে একটি বইয়ের দোকান। এই বইয়ের দোকান বা বুক স্টলের পেছনেই রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ। আমাদের ট্রেন 15 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। চলুন গুয়াহাটি রকেটে আমরা চাপব। জেনারেলের জন্য লাইন দিয়েছি। এইমাত্র 15 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। আমাদের ঘড়িতে বাজে 3:25। আমাদের ট্রেন এই হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 4:05 এবং আগামীকাল গুয়াহাটিতে পৌঁছাবে সকাল 9:40, অর্থাৎ 17 ঘন্টা লাগবে। আর 997 কিলোমিটার পথ অতিক্রম করবে। আমাদের কোচ হলো HA1 আর বার্থ নাম্বার হলো 15। এই মুহূর্তে 13026 ভোপাল হাওড়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস তার যাত্রাপথের 1452 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলো হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনের জেনারেল বগিতে উঠবার লাইন। রেল পুলিশের কাছ থেকে জেনে নিলাম আমাদের এখন এই ট্রেনে প্রথম এবং শেষে 2টি করে জেনারেল বগি দেওয়া হচ্ছে। আমাদের ট্রেন 12345 সরাইঘাট এক্সপ্রেস হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আমাদের ঘড়িতে 4:45 বাজে। 4:45 সময় সরাইঘাট 15 নম্বরে ঢুকছে। সরাইঘাট এক্সপ্রেস। এই ট্রেনে প্রায় 21-22খানা কম্পার্টমেন্ট সবসময় থাকে। আর এর মধ্যে এসএলআর অর্থাৎ পাওয়ার কার ব্রেক ভ্যান একদম শেষে থাকে। তারপর থাকে জেনারেল কোচ, সামনে 2খানা পেছনে 2খানা, মোট 4খানা। এরপর স্লিপার 7খানা থাকে। তারপর থার্ড এসি অর্থাৎ এসি 3 টায়ার 5খানা কম্পার্টমেন্ট থাকে। তারপর ফার্স্ট এসি 1খানা কম্পার্টমেন্ট থাকে। এসি 2 টায়ার 2 রকমের 2টো অর্থাৎ এসি 2 একটা আর HA1 একটা। এরপরই থাকে প্যান্টিকার 1টা কম্পার্টমেন্ট। আর এরপর এসি 3 টায়ার ইকোনমি 1টা কম্পার্টমেন্ট থাকে। এই হলো এই ট্রেনের কম্পোজিশন। আমার বার্থ নাম্বার হলো HA1 এর 15 নম্বর বার্থ। আর HA1 এর পরপরই রয়েছে প্যান্টিকার, এসি হট বুফে কার। উঠে পড়লাম আমাদের HA1 কম্পার্টমেন্টে। এখানে সেকেন্ড এসির মতো কিছু বার্থ ছাড়াও রয়েছে 2টি কেবিন আর 2টো কূপ। আর কেবিনগুলোতে দুপাশে আপার আর লোয়ার মিলে 4টে বার্থ। আর কূপগুলোতে রয়েছে লোয়ার বার্থ একটা একটা করে, অর্থাৎ 2টো লোয়ার বার্থ। এখানে ডান দিকে রয়েছে আমার লোয়ার বার্থ 15 নাম্বার। আমাদের এই ট্রেন একটু বাদেই ছাড়বে 4:05 আর গুয়াহাটি পৌঁছাবে 9:40, অর্থাৎ 17 ঘন্টা 35 মিনিটে আমরা 997 কিলোমিটার অতিক্রম করে গুয়াহাটি পৌঁছব। HA1 হলো এসি ফার্স্ট ক্লাস এবং এসি 2 টায়ারের কম্বাইন্ড হলো HA1। এটা হলো এই ট্রেনের ওয়াশরুমটা কেমন এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আধুনিক বায়ো টয়লেট সিস্টেম, দুদিকে দুরকম, একটি কোমর সিস্টেম আর একটি ইন্ডিয়ান স্টাইল। এখানে রয়েছে হাত ধোয়ার বেসিন, কল আর হ্যান্ড ওয়াশ, আয়না, ছোট হুক, তাক।
গার্বেজ রাখার জায়গা আর অগ্নি নিবারণ ব্যবস্থা। না, ট্যাপের জল ভালোই পড়ছে, সবই পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি ঠিকঠাকই আছে। সময় 4:05, গাড়ি একদম রাইট টাইমে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। সরাইঘাট এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে গৌহাটি পর্যন্ত চলাচল করে। এখান থেকে প্রতিদিন বিকেল 4:05 ছেড়ে পরের দিন সকাল 9:40 গৌহাটি পৌঁছে দেয়। 997 কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথে রয়েছে 16টি হল্ট স্টেশন আর 175টি ইন্টারমিডিয়েট স্টেশন। পরিষেবার দিক থেকে এই ট্রেনে রয়েছে প্যান্টিকার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং। তবে রাজধানী বা অন্যান্য ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে যেমন চা দেওয়া হয়, জলের বোতল দেওয়া হয়, তারপর ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, স্ন্যাক্স এগুলো সার্ভ করা হয়, এখানে কিন্তু কোনো রকম কিছু দেওয়া হয় না, কারণ টিকিটের দামের সঙ্গে এগুলো ধরা থাকে না। তবে প্যান্টিকারের জন্য এখানে সব সময় সব কিছু আপনি হাতের কাছে পাবেন, কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। যাই হোক, এই ট্রেন জার্নির প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অভিজ্ঞতা আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমরা পূর্ব বর্ধমান জেলার মধ্যে দিয়ে যাচ্ছি। রেল লাইনের ধারে বোরো ধানগুলো পুরো সোনার রূপ ধারণ করেছে। আপনারা সবাই জানেন, গ্রীষ্মকালীন এই রবি ফসল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বসানো হয়, আর এপ্রিল থেকে জুন মাসে এই ধানগুলো পেকে যায় এবং তখন তোলা হয়। আমাদের 1, 2, 3, 4, 5 হাওড়া সরাইঘাট এক্সপ্রেস বর্ধমান স্টেশনে ঢুকবে। 93 কিলোমিটার অতিক্রম করে ফার্স্ট স্টপেজ বর্ধমান স্টেশনে। এখানে 4:57 থেকে ঢোকা এবং 4:59 ছাড়া, অর্থাৎ 2 মিনিট দাঁড়াবে। বর্ধমান ছেড়ে আসছে 13176 সিলেক্টর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবারে আসছে শক্তিগড়। এই শক্তিগড়েই দুটো লাইন এক হয়ে যায়, অর্থাৎ হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে আসা মেন লাইন আর ডানকুনি হয়ে আসা কড লাইন। এই মুহূর্তে আমরা শক্তিগড় স্টেশন ক্রস করছি। এরপর আসছে গাংপুর, তারপরই বর্ধমান জংশন স্টেশন। গাংপুর স্টেশন ক্রস করছে, আসছে বর্ধমান জংশন। বর্ধমান
হাওড়া সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস এইমাত্র বর্ধমান স্টেশনে ঢুকলো। 93 কিলোমিটার অতিক্রম করে এইমাত্র চলে এলো তার প্রথম স্টেশনে। নির্ধারিত সময় ছিল 4:57, নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট লেটে ঢুকলো। আপনারা জানেন এই বর্ধমান স্টেশনে 4টে ক্রসিং আছে, আমাদের হাওড়া দিল্লি মেন লাইন, কড লাইন এবং আসানসোল রামপুরহাট, আর এখান থেকে কাটোয়ায় যাওয়া যায়। এইভাবে 4টে লাইন এখান থেকে সংযুক্ত করেছে। আর এই স্টেশনটা খুবই ব্যস্ততম স্টেশন, এখানে 2 মিনিট দাঁড়াবে। ট্রেন ছেড়ে দিল, আকাশে সন্ধ্যা ঘনিয়ে আসছে। 6:20 আমরা চলে এলাম বোলপুর শান্তিনিকেতনে। আমাদের যাত্রাপথে দ্বিতীয় স্টেশনে এসেছি 145 কিলোমিটার অতিক্রম করে। এখানে বোলপুর স্টেশনে 5 মিনিট দাঁড়াবে। এখানেই রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতন, যা বিশ্বকবির কর্মভূমি এবং বাঙালি সংস্কৃতির প্রধান কেন্দ্র। এবং বর্তমানে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনটি অমৃত ভারত স্টেশন প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে তার সৌন্দর্যায়নের কাজ চলছে। বাইরে দেখুন, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, স্টেশনটা ভিজে গেছে আর খুব সুন্দর লাগছে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনটি। আর এখানে আপনারা যদি বেড়াতে আসেন, এখানকার শান্ত পরিবেশ এবং রবীন্দ্র সংস্কৃতি আপনাকে মুগ্ধ করবে। আর আপনারা জানেন 2023 সালে ইউনেস্কো এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত করেছে। এখানে দুদিনের জন্য আপনারা ঘুরে যেতে পারেন। এখানেই রয়েছে সোনাঝুরির হাট, লাল মাটির প্রাকৃতিক সৌন্দর্য, বাউলের গান, আর রয়েছে নন্দিকেশ্বর শক্তিপীঠ। আমাদের পাশের কম্পার্টমেন্টেই রয়েছে প্যান্টিকার। চলুন প্যান্টিকারটা একবার এক ঝলক দেখে আসি। যখন প্যান্টিকারে যাচ্ছি আমরা। সাঁইথিয়া জংশনে আমাদের ট্রেন ঢুকে গেল। এখন ঘড়িতে সময় 6:52। আমরা এসে পৌঁছলাম সাঁইথিয়া জংশনে। এই সাঁইথিয়া জংশনটি 1859 সালের খুবই প্রাচীন স্টেশন। সরাইঘাট এক্সপ্রেস তার যাত্রাপথের তৃতীয় স্টেশনে এসে থামলো। এই সাঁইথিয়া জংশনে মাত্র 2 মিনিট স্টপেজ, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। সময় সন্ধে 7:20। সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস এইমাত্র তার যাত্রাপথে 205 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেল বীরভূমের রামপুরহাট জংশনে। এখানে স্টপেজ মাত্র 2 মিনিট। রামপুরহাট হলো তারাপীঠ ভ্রমণের প্রধান প্রবেশদ্বার। এখান থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব 17 কিলোমিটার। এখানেই দেখা হয়ে গেল জামালপুর হাওড়া ডাউন বন্দে ভারতের সঙ্গে। রামপুরহাট থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, সামনে বন্দে ভারত দেখাচ্ছি। ঘড়িতে এখন 8:48 বাজে। আমরা পৌঁছে গেলাম নিউ ফরাক্কা জংশনে। 294 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছে দিল নিউ ফরাক্কা জংশনে। এই নিউ ফরাক্কা জংশন হলো আমাদের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যুক্ত করার একদম প্রধান গেটওয়ে। আর এই নিউ ফরাক্কা জংশনই হলো হাওড়া নিউ জলপাইগুড়ির লাইফ লাইন। এখানে মাত্র 2 মিনিট দাঁড়াবে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। নিউ ফরাক্কা জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই মুহূর্তে আমরা যাচ্ছি গঙ্গা নদীর উপর মূল ফরাক্কা ব্যারেজ দিয়ে। এটি তৈরি করেছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। এই ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1961 সালে, আর 1975 সালের 21শে এপ্রিল এই ব্যারেজটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। এখানকার যানজট এড়াতে ফরাক্কার কাছেই ওই যে দূরে দেখা যাচ্ছে আলো, সেখানেই গঙ্গার উপর নতুন 4 লেনের বিকল্প সেতুটি অর্থাৎ নিউ ফরাক্কা ব্রিজ নির্মাণ করা হচ্ছে।
তৈরি করছেন ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHA-1। এই 2026 সালে 4 লেনের একাংশ খুলে দেওয়া হয়েছে। নতুন এই 4 লেনের সেতুটি গঙ্গা নদীর উপর প্রায় 5.5 কিলোমিটার দীর্ঘ। আর এর ফলে পুরনো ফরাক্কা ব্যারেজে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকা থেকে মুক্তি পাবে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে যোগাযোগ সহজ হবে আর সময় এতে খুব কম লাগবে। এই অঞ্চলের সবজি, আম, লিচু দ্রুত বাজারে পৌঁছাবে। আর ঝাড়খণ্ড থেকে পাথর, খনিজ সামগ্রীর পরিবহন এখানে আনা সহজ হবে। এখানকার অর্থনীতিও গতি পাবে। এছাড়া উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং, কালিম্পং, সিকিম বা কুলিক বার্ড স্যাংচুয়ারি যেতে সময় কম লাগবে। এতে পর্যটকের সংখ্যা বহুগুণ বাড়বে আর এখানকার অর্থনীতি দৃঢ় হবে। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। নতুন এই ব্রিজটি সম্পূর্ণ চালু হওয়াতে আপনাদের কত সময় বাঁচবে? আপনার কি মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করবেন। মালদা টাউন ঢোকার আগেই এই রেলের ক্যাটারিং থেকে রাতের খাবার দিয়ে গেল। আমি নিয়েছি ভেজ থালি। এখানে কি কি দিয়েছে আপনাদের দেখাচ্ছি। এটা দিয়ে হলো ভাত, ডাল, একটা আলুর সবজি, মটর সবজি আর রুটির বদলে এক্সট্রা ভাত নিয়েছি। আর একটু তরকারিও দিয়েছে আর একটা আচার। এই হলো ভেজ থালি। দাম নিয়েছে 150 টাকা। ভাতটা ঠিক ছিল আর ডালটা খুব সুন্দর ছিল। মোটামুটি ঠিক আছে, চলনসই। 329 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন ঢুকে পড়লো মালদা টাউনে। এখানে 10 মিনিট দাঁড়াবে, 9টা 20 থেকে 9টা 30। এই 10 মিনিটের মতো লেটও করছে। যাই হোক, ভালোই আসছে ট্রেনটি। মালদা আমের জন্য বিখ্যাত এবং মালদাতে খাবারও পাওয়া যায়, আপনাদের দেখাচ্ছি। এখানে রসগোল্লা আর পরোটা বিক্রি হচ্ছে। পরোটা 30 টাকা পার প্লেট। 30 টাকা 30 টাকা। এখানেও মিষ্টি, পরোটা, তরকা এগুলো পাওয়া যাচ্ছে। যাই হোক, মালদা টাউন থেকে এইমাত্র আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের বিছানাপত্র হয়ে গেছে, এখন 9:30 উপর বাজে। এবার আমরা শুয়ে পড়ছি। আজকের মতো তাহলে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আবার কাল সকালে দেখা হবে। সবাইকে সুপ্রভাত জানাই। আমাদের ট্রেন 708 কিলোমিটার ক্রস করে নিউ আলিপুরদুয়ারে ঢুকলো। এখন নিউ আলিপুরদুয়ার ছাড়ছি। আর সূর্য উঠছে। আমাদের ঘড়িতে বাজে 5:50। এইমাত্র আমরা আসামের প্রবেশদ্বার কোকরাঝাড়ে প্রবেশ করলাম। এই কোকরাঝাড়ে মাত্র 2 মিনিট দাঁড়াবে। ভুটানের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা প্রস্তাব আকারে আছে। এটা যদি বাস্তব হয় তাহলে এখানে পর্যটন এবং বাণিজ্যের প্রসার ঘটবে। কোকরাঝাড় হলো আমাদের আসামের সঙ্গে ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রধান প্রবেশদ্বার। এরপর আসছে নিউ বনগাইগাঁও স্টেশন। ঠিক আছে, কোনো মনে রাখবেন, আমার মনে থাকে না, আমি এক্ষুনি মনে পড়লো। ঘড়িতে এখন 6:30 হয়েছে। আমরা এসে পৌঁছালাম নিউ বনগাইগাঁও জংশনে। এই নিউ বনগাইগাঁও জংশনে 10 মিনিট দাঁড়াবে। আমরা আমাদের এই 1 2 3 4 5 6 হাওড়া সরাইঘাট এক্সপ্রেস 815 কিলোমিটার অতিক্রম করে চলে এলো এই নিউ বনগাইগাঁও জংশন। এই নিউ বনগাইগাঁও জংশনের সামনেই একটি তুনিয়া নদী আছে। একমাত্র এই স্টেশনটি যেটা একটা নদীর উপর আছে। এই টুনিয়া নদীটি প্ল্যাটফর্মের নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এই নিউ বনগাইগাঁও জংশনটি হল আসাম এবং উত্তর পূর্ব ভারতের প্রধান প্রবেশদ্বার, কারণ এখানেই এসে কানেক্ট হয়েছে বারাউনি গুয়াহাটি এবং নিউ বনগাইগাঁও যোগীওপা কামাখ্যা লাইন। আমাদের সরাইঘাট ট্রেনটি এখানে একদম চক্রাকারে ঘুরে গেছে।
এখানে মনে হচ্ছে আমাদের ইঞ্জিনটা চেঞ্জ হচ্ছে। এরপর আসছে গোয়ালপাড়া, তারপর কামাখ্যা, তারপর গৌহাটি জংশন। সরাইঘাট এক্সপ্রেস নিউ বনগাইগাঁও জংশন থেকে ছেড়ে দিল, এরপর আসছে গোয়ালপাড়া টাউন। নরনারায়ণ ব্রিজ, ব্রহ্মপুত্র নদী। সময় 7:32। এখন আমরা এসে পৌঁছলাম গোয়ালপাড়া টাউনে। আমাদের এই 1 2 3 4 5 6 হাওড়া সরাইঘাট এক্সপ্রেস 866 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেল গোয়ালপাড়া টাউনে। এরপর কামাখ্যা জংশন, তারপর গৌহাটি। এখানে 2 মিনিট দাঁড়াবে। ট্রেনের নির্দিষ্ট টাইম 6:35, এখন 7:35 বাজে, 1 ঘন্টা লেট চলছে। ছেড়ে দিল ট্রেন। এগুলো সব রাবার বাগান যাচ্ছে। এখান থেকে গাছের রস থেকে রাবার তৈরি করে। হ্যাঁ, এটা হলো ভুজিয়া, আর এটা অমলেট, এটা 2 পিস পাউরুটি, কলা আছে, বাটার আছে সামনে। এগুলো নিয়ে কত? 100 টাকা। এটাই ছিল আজকে আমার সকালবেলার ব্রেকফাস্ট। চা বাগান, ছোট ছোট চা পাতা গাছ। এই চারপাশে দেখছি বিভিন্ন রকম কি কি গাছপালা আছে আমরা দেখতে পাচ্ছি। রাবার বাগান আছে, চা বাগান আছে, শাল বাগান আছে। পর্বতের সঙ্গে সঙ্গে নদী নালা আছে প্রচুর, তাই না? হ্যাঁ, নদী নালা আছে। আচ্ছা, এই ট্রেনটাকে গৌহাটি রকেট বলা হয়, সেই সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি? এটা কি রকেটের বেগে যাচ্ছে? রকেট অন্যান্য দিন কেমন যায় আমার কোনো আইডিয়া নেই, তবে আমি এসেছি মোটামুটি এখন ভালোই যাচ্ছে, এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্যান্ট্রি কার্ডও ঠিক টাইমে আসছে, এবং এখানকার অভিজ্ঞতা আমার ভালোই লেগেছে। খুবই ভালো অভিজ্ঞতা। এই 1 2 3 4 5 ট্রেনটা কিন্তু যেমন স্পিডেও চলে, টাইম মেনটেন করে, তেমনি ক্লিনলিনেস, এইটাই মেন ব্যাপার, যেটা আমাদের জন্য প্যানিক করে আর কি। তো টয়লেট একদম টাইম টু টাইম ক্লিন হচ্ছে, সাফিসিয়েন্ট জল আছে, কোচও টাইম টু টাইম ক্লিন করে যাচ্ছে। এটা বেশ দেখে ভালো লাগলো, আর কমফোর্টেবল জার্নি। এই ট্রেনের অভিজ্ঞতা বলতে আমাদের ম্যাক্সিমাম আমাদের আন্ডার গিয়ার পোর্শনটা দেখতে হতো, খুব ভাইটাল ইঞ্জিনিয়ার, কিন্তু আপার গিয়ার যে পরিষ্কার করে ট্রেন পেন এগুলো ছিল। এখন তো কন্ট্রাক্টর হয়ে গেছে, আগে কন্ট্রাক্টর আন্ডার ছিল না, রেলের স্টাফই করতো। সকাল ট্রেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন কামাখ্যা জংশনে ঢুকবে। কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস, দুটো রেক দাঁড়িয়ে আছে বন্দে ভারতের, এখন কামাখ্যা স্টেশনে ঢুকছে। ঠিক আছে, ভালো থাকবেন। দাঁড়াও, এই সরাইঘাট এক্সপ্রেসের নাম কিভাবে হয়েছে? এখানে সরাইঘাটে অহোম এবং মুঘলদের সঙ্গে যুদ্ধ হয়েছিল,
সেই যুদ্ধে স্থানীয় অহমরা মুঘলদের পরাজিত করেছিল। সেই থেকে এই সরাইঘাট যুদ্ধের নাম করে এই ট্রেনের নামকরণ করা হয় সরাইঘাট এক্সপ্রেস। ওই যে কামাখ্যা মন্দির দেখা যাচ্ছে। সময় 10:03। আমরা এসে পৌঁছালাম গুয়াহাটি জংশনে। আমাদের ট্রেন 997 কিলোমিটার পথ চলা অতিক্রম করে এইমাত্র পৌঁছে গেল গুয়াহাটি জংশনে। এই যে ডলফিনের ম্যানেজার কৌশিক বাবু চলে এসছেন। টাইমিং কেমন এই ট্রেনের? টাইমিং খুবই ভালো টাইমিং এর, পারলে বিফোর টাইমে ঢুকে গেল। আমাদের বউবাজারের সুধীন রায়চৌধুরীর সঙ্গে দেখা হয়ে গেল, উনিও ডলফিনের সঙ্গে যাচ্ছে। এই যে আমাদের প্রতিবেশী সব চন্দননগর থেকে আসছেন ডলফিনে, একসঙ্গে আমরা ঘুরবো অরুণাচল প্রদেশে। আজকের ভিডিও আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কিছুমাত্র ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করুন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সঙ্গে থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।